রাজনৈতিক দলগুলো একমত হলে আগামী 5ই আগস্ট জুলাই ঘোষণাপত্র দেওয়ার চিন্তা ভাবনা করছে সরকার। এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সন্ধ্যায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ চলছে। ইতিপূর্বে রাজনৈতিক দলগুলো থেকে প্রস্তাবনা নেওয়া হয়েছিল, তারা তাদের মতো করে ঘোষণাপত্রের কপি সরকারকে দিয়েছে। এখন আবারও কার্যক্রম চলমান আছে। আশা করা যায় রাজনৈতিক ঐকমত্য শেষে 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা সম্ভব হবে। এর আগে স্থানীয় সরকার উপদেষ্টা আইনজীবী সমিতির মতো বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। ঘোষণাপত্র নিয়ে কাজ চলছে। ইতিমধ্যে আপনারা জানেন যে ইতিপূর্বে রাজনৈতিক দলগুলো থেকে প্রস্তাবনা নেওয়া হয়েছিল এবং ওনারা ওনাদের মতো করে ঘোষণাপত্রের কপি সরকারকে দিয়েছে এবং এখন আবার কার্যক্রম চলমান আছে। সরকারের পক্ষ থেকে চেষ্টা হচ্ছে যে আগামী 5ই আগস্ট যদি ঘোষণাপত্রটা দেওয়া যায়, তবে সেক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক ঐক্যমত্যে আসা প্রয়োজন। আপনারা জানেন যেহেতু সবার ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা ঘোষণাপত্র দিতে চাচ্ছি, তো আশা করি রাজনৈতিক ঐক্যমত্য শেষে 5ই আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা সম্ভব হবে। নির্বাচন ছাড়া গণতন্ত্র রক্ষা করা সম্ভব নয়, তবে সংস্কার, সংখ্যানুপাতিক হারে ভোট সহ নানাভাবে নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। অন্যদিকে জুলাই সনদের অনেক বিষয় বিএনপি গ্রহণ করেছে, কিন্তু এটি মূলনীতির মধ্যে নিতে হবে কেন, এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইলিয়াস মাতবরের রিপোর্ট। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নানাভাবে নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র চলছে। নির্বাচনের তারিখ ঘোষণা করলে দেশের চলমান সব সংকট কেটে যাবে। সংস্কারের নামে, বিচারের নামে আরো কি সব ফেতনা বিষয় সামনে এনে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায় সেই বিবেচনায় সামনে এনেছে। যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারি মাসে প্রথমে হোক মাঝে হোক একটি দিন ঘোষণা করতে হবে, একটি তারিখ ঘোষণা করতে হবে। তাহলে এখন যে অস্থিরতা এবং সংকট, আমার মনে হয় অনেক অংশে সেটা কমে যাবে। আওয়ামী লীগের আগামী 100 বছরের মধ্যে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে। এই সরকার তো আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন, সাময়িক। আর শেখ মুজিব তো আওয়ামী লীগকে বিলুপ্ত করে দিয়ে গিয়েছিলেন, মেরে ফেলে গিয়েছিলেন, হত্যা করেছিলেন। এই সরকার তো সেইটা অন্তত করেনি। শেখ মুজিব বাকশাল তৈরি করে আওয়ামী লীগকে খুন করে দিয়ে গিয়েছিলেন। সেই আওয়ামী লীগকে লাশ থেকে, কবর থেকে তুলে জীবন্ত করেছেন শহীদ জিয়াউর রহমান বীর উত্তম। আওয়ামী লীগ হচ্ছে ঠিক তার উল্টো, সংসদকে অপবিত্র করার পক্ষে, বিরোধী দলকে নির্বংশ করার পক্ষে এবং ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গণহত্যা সহ যা খুশি তাই চালিয়ে যাওয়ার পক্ষে। অন্যদিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দোয়া মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচন দিন। খালি সংস্কার করে নির্বাচন পিছিয়ে জনগণের যে ক্ষমতা শেখ হাসিনা কেড়ে নিয়েছিলেন, জনগণের মালিকানা কেড়ে নিয়েছিলেন, আমরা কি সেই মালিকানা জনগণকে ফেরত দেব না? তারেক রহমানের দাবি বৃহত্তর যে দাবি হচ্ছে গণতন্ত্রের মালিকানা জনগণকে ফিরিয়ে দাও, আর সেই মালিকানার পদ্ধতি হচ্ছে গণতন্ত্র। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। সংস্কার ছাড়া নির্বাচন হলে অন্তর্বর্তীকালীন সরকারের সকল অর্জন মলিন হয়ে যাবে। সরকার প্রধানকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সকালে যশোরে জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সাথে মতবিনিময় সভায় অংশ নেয় এনসিপির শীর্ষ নেতারা। সেখানে তিনি একথা বলেন। পরিকল্পিতভাবে এনসিপিকে নির্বাচন থেকে সরিয়ে ফেলার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করে হাসনাত বলেন, অন্তর্বর্তী সরকারকে শুধু নির্বাচন নয়, বিচার, সংস্কার ও জুলাই সনদের দায়িত্ব দেওয়া হয়েছে। এ সময় দলটির মুখ্য
সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, যে সংবিধান ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি ঠেকাতে পারেনি তা পরিবর্তন আবশ্যক। মতবিনিময় সভার পর জুমার নামাজ আদায় শেষে শহরে পদযাত্রা বের করে এনসিপি। পরে ঈদগাহ মোড়ে সমাবেশে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আপনাদের যারা সন্তানরা রাজপথে জীবন দিয়েছে, শহীদ হয়েছেন, উনি তো একটা আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে গিয়েছেন। এই যে উনি বলল যে ওনারাও এখন রক্ত দিতে চাচ্ছে, নিশ্চয় ভিতরে একটা আকাঙ্ক্ষা আছে, যে আকাঙ্ক্ষাটা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা, এটা নতুন করে আমাদের সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। আমরা নতুন স্টার্ট চাই। তো এই যে আবার একটা সাজানো একটা পরিকল্পিত ছক আমরা দেখতে পাচ্ছি, এগুলা মিলে যাচ্ছে। আবার একটা ফেসিজমকে আবার রিহ্যাবিলিটেট করা, পুনর্বাসন করার এই যে ছকগুলা, স্ট্র্যাটেজিগুলা মিলতেছে। উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার থেকে পরবর্তী 24 ঘন্টায় তিস্তার পানি বিপদসীমায় পৌঁছে নদী সংলগ্ন কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী 2 দিন এই নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। নোয়াখালীতে টানা ভারী বর্ষণের ফলে পানিবন্দী হয়ে পড়েছে 41,840টি পরিবার। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের কয়েকটি গ্রাম টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে আছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কয়েকদিন ধরে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জের চৌহালি ও বেলকুচি উপজেলার নদ নদীসহ নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে। ফেনীতে 3 দিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 20টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে সীমান্তবর্তী ফুলগাজী ও পরশুরাম উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গিয়ে বন্ধ রয়েছে যান চলাচল। বন্যার্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ ও মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় বিপাকে পড়েছে মানুষজন। প্রতিনিধি আমিন চৌধুরীর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। টানা বৃষ্টির পর ফেনীর বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। জেলার বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করেছে এবং অনেক এলাকার পানি নামতে শুরু করেছে। তবে এখনও নতুন করে কিছু এলাকা প্লাবিত হয়েছে, বিশেষ করে ছাগলনাইয়া ও সদর উপজেলার কিছু অংশে। পরশুরামের 12টি ও ফুলগাজী উপজেলার 8টি সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মোট 20টি স্থানে ভাঙন দেখা গেছে। তাদের মধ্যে মুহুরী নদীর 10টি, কুহা নদীর 6টি ও সিলোনিয়া নদীর 4টি অংশে ভাঙনে অন্তত 35টি গ্রাম প্লাবিত হয়েছে। এই বন্যার কারণে বহু মানুষের ক্ষতি হয়েছে। আমরা এখন চাই টেকসই বাঁধ প্রতিবার যেন এমন না হয়। বাঁধের ভাঙন স্থানে নদীর তীব্র স্রোতে পানি ঢুকছে। গেল বছরের বন্যার মতো এবারও বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক নিয়ে ভুগতে হচ্ছে অনেককেই। আশ্রয় কেন্দ্রে বিশুদ্ধ পানি ও বিদ্যুৎ নেই। শুকনো খাবার ও নিরাপদ পানি সংকটে আরো বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। আজকে 3 দিন আমরা এখানে অবস্থান করছি। আমাদের ঘরের ভিতরে 1 কোমর পানি। এখানে কোনো কারেন্টের ব্যবস্থা নাই এবং পানির ব্যবস্থা নাই। পানি উন্নয়ন বোর্ড বলছে, পানির চাপ কমে যাওয়ায় নতুন করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙনের শঙ্কা নেই। পানি কমে গেলেই ভাঙন কবলিত স্থানগুলো মেরামত করা হবে। টেকসই বাঁধ প্রকল্প বাস্তবায়ন করা হলে টেকসই বাঁধ নির্মাণ হবে এবং ফুলগাজী পরশুরামের মানুষের এই দুর্ভোগ লাঘব হবে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি উপজেলায় খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান অব্যাহত রয়েছে। উপজেলা প্রশাসন স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সমন্বয় করে এবং আমাদের অন্যান্য সরকারি দপ্তর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সাথে সমন্বয় করে এই যারা আশ্রিত আছেন তাদেরকে রান্না করা খাবার এবং শুকনো খাবার বিতরণ করছেন। রাজনৈতিক দল বা ক্ষমতার পরিবর্তন হলেও তাদের ভাগ্য কখনো পরিবর্তন হয় না, এমনটাই বলে আক্ষেপ পোষণ করে বন্যা কবলিত এলাকাবাসী। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আগামী 2 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ AKM নাজমুল হক। 15 ও 16 জুলাই দক্ষিণাঞ্চলের চেয়ে উত্তরাঞ্চলে বেশি বৃষ্টিপাত হতে পারে বলেও জানান তিনি। এদিকে অভ্যন্তরীণ বৃষ্টিপাতের কারণে আপাতত দেশের বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই বলেও মনে করেন এই আবহাওয়াবিদ। আরও জানাচ্ছেন রাকিব হাসান। আগামী 2 দিন রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ AKM নাজমুল হক জানান, 15 ও 16 জুলাই বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ। আগামী 2 দিন যেটা দেখছি সেটা হচ্ছে যে রাজশাহী, ঢাকা,
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এরপরে আবার একটা স্পেল শুরু হতে পারে, সেখানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম, কিন্তু এরিয়া বাড়তে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট অঞ্চলে বৃষ্টি থাকবে। কিন্তু এর পরবর্তীতে 15 তারিখ, 16 তারিখ এই সময়ের দিকে বৃষ্টিপাতের প্যাটার্নটা চেঞ্জ হয়ে দক্ষিণাঞ্চলেও থাকবে, তবে উত্তরাঞ্চলে সেই পরিমাণটা একটু বেশি থাকতে পারে। একই সাথে দেশ জুড়ে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ায় গরমের অনুভূতিও কিছুটা বাড়তে পারে বলে মনে করছেন এই আবহাওয়াবিদ। তিনি জানান, গতকাল ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 29.8 ডিগ্রি সেলসিয়াস। আমরা যেরকম দেশে তাপমাত্রা দেখছি, যেমন গতকালকে দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 33 মিলিমিটার, এটা ডিমলাতে, এবং ঢাকাতে কিন্তু গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস। তো এই টেম্পারেচারটা খুব একটা বেশি নয়, কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে এটার সাথে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য মানুষের শরীর থেকে ঘাম বের হচ্ছে, অর্থাৎ মানুষের মনে হচ্ছে যেরকম বাতাসের তাপমাত্রা তার চাইতে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানুষের কাছে বেশি মনে হচ্ছে। এদিকে এরই মধ্যে ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে বেশ কিছু নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়েছে। একই সাথে দেশের কোথাও কোথাও প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, দেখা দিয়েছে বন্যা। তবে আগামী কয়েকদিন দেশের অভ্যন্তরীণ বৃষ্টিপাতের কারণে নদীর পানি বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানান আবহাওয়াবিদ AKM নাজমুল হক। আমরা এটা বলতে পারি যে যেহেতু আগামী 2 থেকে 3 দিন দক্ষিণাঞ্চলে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নাই, তাই আভ্যন্তরীণ বৃষ্টিপাতের জন্য এখানে বন্যা হওয়ার মতো পরিস্থিতি আমরা দেখছি না আভ্যন্তরীণ বৃষ্টিপাতজনিত কারণে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। শুরু হবে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিনে দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে সেসব বিষয় উপস্থাপন ও যুক্তিতর্ক হয়েছে। বেশ কিছু বিষয় দুই দেশ মোটামুটিভাবে একমত হয়েছে, কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। এগুলি নিয়ে তৃতীয় দফায় আলোচনা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুকে এক পোস্টে এসব বিষয় জানানো হয়। গতকাল বৃহস্পতিবার দুই দেশের মধ্যে দ্বিতীয় দিনের আলোচনা শেষ হয়। ওই পোস্টে জানানো হয়, দ্বিতীয় দিনের আলোচনার একটি উল্লেখযোগ্য দিক হল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন একান্তে US ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর জেমিসন রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন। তার সঙ্গে শুল্ক বিষয়ক আলোচনার পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। আলোচনায় বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছেন। সাপ্তাহিক ছুটির দিনে সবজি সহ প্রায় সব পণ্যে লেগেছে বাড়তি দামের ছোঁয়া। বেগুন, কাঁকরোল, চিচিঙ্গা, ঢেঁড়স, টমেটো, বরবটি, পটল ও শসার দাম ঊর্ধ্বমুখী। অস্বাভাবিক হারে বেড়েছে কাঁচামরিচের দাম, তবে বেশ কিছু পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে মাছের বাজার চড়া থাকলেও গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে ভরা মৌসুমেও চালের দাম কেজিতে বেড়েছে 4 থেকে 6 টাকা। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। দেশের চালের বাজারে অস্থিরতা থামছেই না। ভরা মৌসুমে চালের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে বলে মন্তব্য ক্রেতাদের। মালিবাগ বাজারে এই চাল ব্যবসায়ীর দাবি, ভরা মৌসুমে এমন করে চালের দাম বাড়তে দেখেননি তিনি। ঈদের পরে থেকে এভারেজ মনে হয় 7-8 টাকা কেজিতে পারছে। এটা আমার ব্যবসার লাইভে 30 বছর লাইভে আমি বুঝাইতে পারতেছি না। আমরা যা করতেছি যে মেলারা স্টক করছে, আসলে তো এটা সিন্ডিকেটের মধ্যে চলে গেছে। এদিকে সিন্ডিকেট করে মাছের দাম বৃদ্ধি করেছে বলে অভিযোগ ক্রেতাদের। তবে বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টি ও আমদানি সংকটের কারণে বেড়েছে মাছের দাম। নিয়মিতভাবে মনিটরিং না করার কারণে বাজারে যারা বিক্রেতা আছে তারা ক্রেতাদের কাছ থেকে তাদের ইচ্ছা মতো দাম নিয়ে থাকে। সব মাছেরই দাম একটু বাড়ছে, বৃষ্টি তারপরে পানি বাড়ছে, অনেক জায়গায় বন্যা হয়ে গেছে, জাল ফালাইতে পারে না, এর জন্য একটু দাম বেশি। দাম তো অস্বাভাবিক, এটা তো মধ্যবিত্ত কারণ উচ্চবিত্তরাও আসলে খেতে পারবে কিনা সন্দেহ। মুদিপণ্য, আদা, রসুন, পেঁয়াজ, তেল, ডালের দাম অপরিবর্তিত। দাম বাড়ে নাই তেমন। তবে গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও কেজিতে 50 টাকা কমেছে খাসির মাংসের দাম। গত সপ্তাহে 750 টাকা বিক্রি করছি, এই সপ্তাহ 750 টাকা বিক্রি করতেছি। খাসির মাংস 1200 টাকা কেজি ছিল, এখন 50 টাকা কমছে। সোনালী মুরগির কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। ব্রয়লার বিক্রি হচ্ছে আগের দামেই। আগে ছিল 270, এখন 280, 300, বড়টা 300, ছোটটা 280।
বৃষ্টির কারণে একটু দাম বাড়তি, ব্রয়লার 160 টাকা, ব্রয়লার দাম কমে আছে। সাধারণ মানুষ বলছে সরকারের সঠিক বাজার মনিটরিং না থাকায় কাঁচামরিচ সহ বেড়েছে অন্যান্য সবজির দাম। দাম বাড়ছে কাঁচামরিচ, দাম বাড়ছে হালকা বাড়ছে লেবু, দাম বাড়ছে শসা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। 297 কোটি টাকার ঋণ জালিয়াতির মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তার রিমান্ড শুনানি পরে হবে বলেও আদেশ দেন আদালত। দুদকের আবেদনে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জুয়েল রানা এই আদেশ দেন। দুদকের মামলায় দুপুরে সিএমএম কোর্টে হাজির করা হয় আবুল বারকাতকে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, অদৃশ্য সম্পদকে দৃশ্যমান দেখিয়ে অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকের অর্থ আত্মসাৎ করেছেন আবুল বারকাত। তবে এই মামলায় রিমান্ড অথবা জামিন শুনানি করার ক্ষমতা এই আদালতের না থাকায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। কলকারখানা যার কোনো বাস্তবে কোনো অস্তিত্ব নাই, সেটা সে প্রতারণার মাধ্যমে করে দেখিয়ে এই টাকাগুলো সে আত্মসাৎ করেছেন। শেখ হাসিনা যে খুনের নির্দেশ দিয়েছে তা আন্তর্জাতিক মিডিয়ায় প্রমাণিত হয়েছে। তার বিচারে আর কোনো বাধা নেই। জামায়াত ঢাকা মহানগরী উত্তর আয়োজিত জুলাই বিপ্লবে শহীদ পরিবারের সদস্য, পঙ্গুত্ব বরণকারী ও আহতদের নিয়ে আলোচনা সভা এবং মতবিনিময় সভায় যোগ দিয়ে এ মন্তব্য করেন আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। আফজাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। জুলাই বিপ্লবে শহীদ পরিবারের সদস্য, পঙ্গুত্ব বরণকারী ও আহতদের নিয়ে আলোচনা সভা ও মতবিনিময় সভার আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। আলোচনা সভায় শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জুলাই সনদ সহ বিভিন্ন দাবি জানান। আমি জন্মগত এতিম, আমার বাচ্চা এতিম হয়েছে, আমার মাথার উপরে না আল্লাহ ছাড়া কেউ নেই। আমার পাশে জামায়াত ইসলামরা যেভাবে খবর নিছে, অন্যান্য দল করছে, কম বেশি সবাই করছে, কিন্তু ওনাদের মতো কেউ খোঁজ খবর নেয়নি। সরকারের কাছে আহ্বান জানান যে আমরা শহীদ পরিবার এখনো বিচার পাই না কেন। এই পোলাহানের বাসায় কাজ করে মাসে রুটি দিছে 2টা কইরা, এই 2টা রুটি এনে 2 পোলাহানের 3 পোলাহানের ভাগ করে দিছি, নিজে না খাইয়া থাকছি, অনেক কষ্ট করে পোলাহানের মানুষ করছিলাম। আলোচনায় অংশ নিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেন, শেখ হাসিনা যে খুনের নির্দেশ দিয়েছে তা আন্তর্জাতিক মিডিয়ায় প্রমাণিত হয়েছে। তার বিচারে আর কোনো বাধা নেই। খুনি শেখ হাসিনা যে নিজে নির্দেশ দিয়েছিল হত্যাকাণ্ড চালানোর জন্য, সেটা আন্তর্জাতিক মিডিয়ায় প্রমাণিত হয়েছে। আপনারা সকলেই এটা জানেন। কাজেই শেখ হাসিনার বিচারে আর কোনো বাধা থাকার কথা নয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জামাত ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, শহীদেরা যে অবদান রেখেছেন বাংলাদেশ তা কখনো ভুলতে পারবে না। 24-এর যোদ্ধাদের আবার রক্ত ফিনকি দিয়ে উঠবে এবং আগের যে বিপ্লব তার চাইতেও অনেক ব্যাপক মাত্রার বিপ্লব বাংলাদেশে সংগঠিত হবে এবং কিয়ামত পর্যন্ত ফ্যাসিবাদের কবর রচনা করা। অনুষ্ঠানে শহীদ পরিবারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নেতা, বিশিষ্টজন এবং সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। আগামী 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ সফল করতে ঢাকা মহানগরের থানায় থানায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার বিকেলে রাজধানীর সবুজবাগ থানার বিভিন্ন সড়কে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। গণসংযোগ থেকে আগামী 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মৃত্যু না থাকলেও সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 138 জন রোগী। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় বরাবরের মতো বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এ সময় বিভাগটিতে আক্রান্ত হয়েছেন সর্বোচ্চ 60 জন। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 25 জন। ঢাকা বাদে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 113 জন। চলতি বছর 1 জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট 54 জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি 21 জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত একদিনে নতুন করে ৩ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে এবছর এখন পর্যন্ত মোট ৬৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে গত একদিনে নতুন করে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তাই এবছর করোনায় মৃত্যুর সংখ্যা ২৫ জন অপরিবর্তিত রয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় সারা দেশে ১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা চলাকালীন শুধুমাত্র লুজশিটে স্টাপলার না করার কারণে পূর্ণ মজুমদার নামের ৫ম শ্রেণীতে অধ্যয়নরত এক ক্ষুদে শিক্ষার্থীর কান ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন এক শিক্ষার্থীর বাবা জুয়েল কুমার মজুমদার। তিনি জানান, কেবলমাত্র তুচ্ছ ঘটনায় ৫ম শ্রেণীতে অধ্যয়নরত ছেলে পূর্ণ মজুমদারকে থাপ্পড় মেরে কানের পর্দা ফাটিয়ে দিয়েছেন মুগদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক গোলাম রব্বানী নামের এক শিক্ষক। আর এ বিষয়ে থানায় নথিভুক্ত করতে গেলে মুগদা থানা কর্তৃপক্ষ তা আমলে নেয়নি বলেও অভিযোগ করেন ওই শিক্ষার্থীর অভিভাবক। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। তুচ্ছ ঘটনায় পূর্ণ মজুমদার নামের ৫ম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীর কানে থাপ্পড় মেরে কান ফাটিয়ে রক্তাক্ত করেছেন এক শিক্ষক, এমন অভিযোগ করেছেন শিক্ষার্থীর অভিভাবকেরা। তারা জানান, বৃহস্পতিবার সকালে রাজধানীর মুগদা আইডিয়াল অ্যান্ড স্কুল কলেজে পরীক্ষা চলাকালীন শুধুমাত্র লুজ সিট স্টাবলার না করার কারণে পূর্ণ মজুমদারকে এভাবেই থাপ্পড় মেরে কানপট্টি ফাটিয়ে দেয় ওই শিক্ষা প্রতিষ্ঠানের বাংলার শিক্ষক গোলাম রব্বানী। এই ঘটনার বিষয়ে অভিযুক্ত শিক্ষক গোলাম রব্বানীকে জানতে চাওয়া হলে অভিভাবকের প্রতি এভাবেই চড়াও হন গোলাম রব্বানী ও তার সহযোগী শিক্ষক। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করতে গেলে থানা কর্তৃপক্ষ সেটি আমলে নেয়নি বলেও অভিযোগ করেন শিক্ষার্থীর বাবা জুয়েল মজুমদার। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। গত 18 মাসে নতুন করে প্রায় 1.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR। নতুন আগত রোহিঙ্গাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। শুক্রবার জেনেভা থেকে প্রকাশিত সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা, নিপীড়ন ও সংঘাত হাজার হাজার রোহিঙ্গাতে আবারও বাংলাদেশমুখী হতে বাধ্য করেছে। UNHCR জানায়, 2017 সালের পর থেকে এটি রোহিঙ্গা স্থানান্তরের সবচেয়ে বড় ধারা। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই রোহিঙ্গাদের প্রতি উদার আচরণ দেখিয়ে আসছে এবং বহু প্রজন্ম ধরে তাদের আশ্রয় দিয়ে যাচ্ছে। বর্তমানে কক্সবাজারে মাত্র 24 বর্গমিটারের মধ্যে প্রায় 10 লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে, যা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শরণার্থী ক্যাম্প হিসেবে বিবেচিত। সংস্থাটি আরও জানায়, এই নতুন আগতদের মধ্যে জুন মাসের শেষ নাগাদ প্রায় 1,21,000 রোহিঙ্গাকে বায়োমেট্রিকভাবে নিবন্ধন করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে আরও অনেকে এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে ক্যাম্পে প্রবেশ করে বসবাস শুরু করেছে। উৎসব মুখর পরিবেশে এসএসসি 1995 ব্যাচের শিক্ষার্থী ঢাকা জোনের উদ্যোগে ফল উৎসব ও ছবি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রাজধানীর গুলিস্তানে একটি হোটেলে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত ও মৃত বন্ধুদের জন্য দোয়া করা হয়। বিভিন্ন ধরনের ফল দিয়ে উৎসব পালিত হয়। এছাড়া অনুষ্ঠান প্রাণবন্ত করার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারে প্রবাস সংবাদ। চীনের গুয়াংঝুতে মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের 18তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা গুয়াংঝুর স্থানীয় শিয়ান বা সাদ বিন আব্বি ওয়াক্কাস মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাইটিভি চীন প্রতিনিধি সোহেল আহমেদের তত্ত্বাবধানে এ মাহফিলে উপস্থিত ছিলেন গুয়াংঝুতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশি নাগরিক সহ বিভিন্ন দেশের মুসল্লিরা। মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি মাইটিভি পরিবার প্রবাসীদের সুখ সমৃদ্ধি ও বাংলাদেশের শান্তি, উন্নতি এবং অগ্রগতি কামনা করে দোয়া করা হয়। উল্লেখ্য, ওমেদা বেগম ছিলেন মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তার সুযোগ্য সন্তান নাসির উদ্দিন সাথী বর্তমানে মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। চীন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রীরা বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য মানবিক সহায়তার
ধারাবাহিক সমর্থন অব্যাহত রাখার বিষয়ে আশ্বাস দিয়েছে। বৃহস্পতিবার মালয়েশিয়ার চীন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে 32তম আসিয়ান আঞ্চলিক ফোরামের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে পৃথক বৈঠকে চীন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রীরা এই আশ্বাস দেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আস্থা প্রকাশ করেন। এদিন একই দিন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এই বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রাষ্ট্রদূত শামীম আহসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ ফরহাদুল ইসলাম এবং বাংলাদেশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদুল ইসলাম 32তম ARF মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন, যা আগামীকাল অনুষ্ঠিত হবে।